আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পরের পার্ট এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের এপিসোড দেখেননি তারা আই বাটনে ক্লিক করে অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো চলুন আজকের কাহিনী শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি এদিকে সেনাপতির ছেলে একটা মেয়ের মিউজিক শুনে খুবই বিরক্ত হয়ে যায়, কারণ তার মিউজিক বাজানো একদমই তার ভালো লাগে না। কিন্তু মেয়েটি সেখানে চলে যাওয়ার পরে পেছনে ফিরে দেখতে পায় একটা মেয়ে খুবই সুন্দর মিউজিক বাজাচ্ছে। সে বুঝতে পারে মেয়েটি অন্ধ, এমনকি মেয়েটির মুখের কাপড় সরিয়ে দেখতে পায় সে অনেক সুন্দরী। এটা দেখে সে সুজিনের উপরে ঝাঁপিয়ে পড়ে, তার সঙ্গে খারাপ কাজ করতে চায়। তখনই সেখানে জিয়ান চলে আসে। সে ওই ছেলেটিকে মেরে একটা শিক্ষা দেয় আর বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো রাজকুমারের গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার। এজন্য সে ওই ছেলেটিকে বেঁধে ফেলে আর তার বাবাকে ডাকে। তার বাবা তার কাছে ছেলের প্রাণ ভিক্ষা চায় আর বলে তার ছেলেকে ছেড়ে দিতে। যেহেতু এটা সেনাপতির একমাত্র ছেলে ছিল, এজন্য সে রাজার কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চায়। তখন রাজকুমার বলে, তাকে আমি একটা শর্তে ছাড়বো, যদি আপনি আমাকে আপনার মিলিটারি পাওয়ার দিয়ে দেন তাহলে। তখন সেনাপতি আর কোনো উপায় না পেয়ে মিলিটারি পাওয়ারের স্ট্যাম্পে স্বাক্ষর করে তাকে দিয়ে দেয়। জিয়ান তখন সুজিনকে নিয়ে সেখানে থেকে চলে যায়। দূর থেকে রিনফেং তাদেরকে এভাবে দেখে অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, এই নাটকে সুজিনের এত বেশি ইনভলভ হওয়া ঠিক হচ্ছে না। আসলে সে এসব কিছু দেখে জেলাস ফিল করছিল। প্রিন্সেস যখন হোটেলের বাইরে দাঁড়িয়েছিল তখন একটা ভিক্ষুক ছেলে তার হাতে থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু রিনফেং সেই ছেলেটিকে ধরে ফেলে আর ব্যাগটা উদ্ধার করে রাজকন্যাকে দিয়ে দেয়। এটা দেখে রাজকন্যার বেশ ভালোই লাগে। বাড়িতে ফিরে রাজকুমার যখন সুজিনের ক্ষততে কিস করছিল তখনই সেখানে সার্ভেন্ট এসে জানায় যে রানীমা একজন ন্যানিকে পাঠিয়েছে তার সঙ্গে দেখা করতে। তখন সে ওই ন্যানি মহিলার সঙ্গে দেখা করতে যায়। মহিলাটি বেশ খুঁতখুঁতে ছিল। সে রাজকুমারের কোমরে থাকা বেল্ট খেয়াল করে বলে, এর আগে তো সে অনেক দামি জেডের বেল্ট পরতো, তাহলে এখন সে এমন সস্তা বেল্ট কেন পরে? এটা শুনে প্রিন্সেসেরও একটু কেমন খটকা লাগে। আসলে 3 বছর আগে প্রিন্স জিয়ানকে তার সেই মূল্যবান বেল্ট দিয়ে অনেক আঘাত করেছিল, এজন্য সে ওই বেল্ট পছন্দ করে না। সে এখন ন্যানিকে বলে, 3 বছর আগে যে পছন্দ ছিল সেই পছন্দ তো পরিবর্তন হতেই পারে, এখন আমার এটাতেই কমফোর্টেবল লাগে। এখন ন্যানি সেই অন্ধ মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে বলে, আমি তাকে পাঠিয়েছি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসার জন্য, সে খাবার নিয়ে আসছে। এটা শুনে ন্যানি নিজের পেটে ব্যথার অভিনয় করে বাহিরে যায়। সুজিন যখন তার জন্য ক্র্যাবের তৈরি বান নিয়ে আসছিল তখন ইচ্ছে করে সে ওগুলোকে ফেলে দেয়। তারপরে সে তার কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে এমন ভান করে তাদেরকে গালি দিতে দিতে সেখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সুজিন অন্য একটা খাবার নিয়ে সেখানে পৌঁছায়। ন্যানি যখন দেখতে পায় তার জন্য সামান্য স্যুপ নিয়ে আসা হয়েছে তখন তিনি রেগে যায় আর বলে, এত দূর থেকে ভ্রমণ করে এসেছি আর আমার জন্য সামান্য স্যুপ নিয়ে এসেছো? মানে তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি তিলকে তাল বানাতে ব্যস্ত হয়ে পড়েন। সুজিনের চেহারা যেহেতু সুফেং এর সঙ্গে মেলে, এজন্য তিনি তাকে বিভিন্নভাবে অপমান করতে শুরু করেন। তখন সুজিন কান্না করে ফেলে। তাকে কাঁদতে দেখে ন্যানির মন একটু শান্ত হয়। এবার সার্ভেন্ট যখন তাকে চা দিতে যায় তখন সুজিন ইচ্ছে করে তার গায়ে চাটা ফেলে দেয়। হাতে গরম চা পড়ার কারণে জিয়ান তার সার্ভেন্টকে বলে তার টেবিলে একটা মলম আছে, সেটা নিয়ে এসে দিতে। এই ফাঁকে তারা এখন সুজিনের হাতে সেই মিষ্টি সুরের পিয়ানো বাজানো শুনতে শুরু করে। সবাই অনেক এনজয় করছিল। সার্ভেন্ট ন্যানিকে সেই মলম দিলে ন্যানি হাতে সেই মলমটা লাগায়। এরপরে তিনি আবারও মিউজিক এনজয় করছিলেন, কিন্তু হঠাৎ করে তার কি যেন হয় আর তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। প্রিন্স যখন ডাক্তার ডেকে নিয়ে আসে, ডাক্তার ন্যানিকে চেক করে বলে তেমন সিরিয়াস কিছু হয়নি, তবে তার রেস্টের প্রয়োজন। এজন্য ন্যানিকে সেখানে থেকে নিয়ে চলে যায়। প্রিন্স জিয়ান এখন সুজিনের কেয়ার করছিল। এসব কিছু দেখে প্রিন্সেসের অনেক সন্দেহ হচ্ছিল যে হঠাৎ এমন দুর্ঘটনা তো হবার কথা নয়। সে তার প্রাসাদে ফিরে যাওয়ার সময় পিওনিকে বলে, আমি ওই সুজিনকে নিয়ে এসেছিলাম যেন সে রানীর জন্য কাজ করে আর প্রিন্সের উপরে সবসময় নজর রাখে, কিন্তু এখন তো দেখছি এই মেয়েটা আমার ভাইয়ের জন্যই কাজ করা শুরু করে দিয়েছে। যেহেতু পিওনি সবসময় এই মেয়েটির পাশে থাকে, এজন্য সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার মধ্যে অদ্ভুত কিছু খেয়াল করেছো? পিওনি তখন তাকে বলে সে তেমন অদ্ভুত কিছুই খেয়াল করেনি, তবে সে সবসময় খেয়াল করেছে রাজা তাকে অনেক বেশি ভালোবাসে। তাদের এই সব কথাগুলো আড়াল থেকে রিনফেং শুনে ফেলে। এদিকে প্রিন্স জিয়ান বাহিরে গিয়ে সুজিনকে বলে, আজকে তার পিয়ানো বাজানো তো একদম তাকে মুগ্ধ করে দিয়েছে, এজন্য আজকে থেকে তাদের মধ্যে আর কোনো শত্রুতা থাকবে না, আর সে তার জন্য বেশ ভালোই কাজ করেছে। মানে একটু আগের ঘটনা তারা দুজন প্ল্যান সাজিয়েই করেছিল। সুজিন তখন তাকে বলে, এসব কথা বাহিরে বলার দরকার নেই, মনে রাখবেন দেয়ালেরও কান আছে। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখনই জিয়ান তাকে নিজের কাছে টেনে ধরে আর তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। দূর থেকে রিনফেং তাদের দুজনকে এত রোমান্টিক অবস্থায় দেখে তো আবারও অনেক বেশি জেলাস ফিল করে। রাতে প্রিন্সেস যখন ড্রিঙ্কস করে হোটেল থেকে বের হচ্ছিল তখন একটা ছেলে তার সঙ্গে বেয়াদবি করতে আসে, কিন্তু রিনফেং সেই মাতাল ছেলেটাকে সেখানে থেকে সরিয়ে দেয়। রিনফেং এর তার প্রতি এত কেয়ার এবং প্রোটেক্ট করা দেখে তো তার বেশ ভালোই লাগছিল। সেদিন রাতে তারা 4 জন একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। রাজকুমার এখানে সুজিনকে খাবার খাইয়ে দিচ্ছিল।
হয়েছিল। এসব কিছু দেখে রিনফেং জেলাস ফিল করছিল কিন্তু কিছু বলতে পারছিল না। খাওয়া শেষে প্রিন্সেস ঘুমোতে যেতে চায়, তখন রাজকুমার তাকে এগিয়ে দিতে যায়। এই ফাঁকে রিনফেং সুজিন এর সঙ্গে একা কথা বলে। সে তাকে বলে, তুমি কেন ওই রাজকুমারের সাথে এত বেশি মিশছো? সুজিন তখন তাকে বলে, আমি জানতে পেরেছি আমার বাবা মায়ের মৃত্যুর পেছনে রাজকুমার নয় বরং রানীর হাত আছে। তখন রিনফেং অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সুজিন বলে, প্রমাণ নেই, তবে আমি এটা প্রমাণ পেয়েছি যে জিউ প্রিন্স অপরাধী নয় বরং রানী তাকে দিয়ে এসব অপরাধ করিয়েছে। সে নিজেও এখন আমাকে অপরাধীদেরকে ধরতে সাহায্য করছে। তাকে দেখে যতটা খারাপ মনে হয় সে আসলে অতটাও খারাপ না। সুজিনের মুখে প্রিন্সের ব্যাপারে এত প্রশংসা শুনে তো রিনফেং এর একদম জেলাস ফিল হচ্ছিল। সে চলে যাওয়ার পরে রিনফেং বলছিল, আমি কাউকেই তোমাকে ছিনিয়ে নিতে দেব না। পরদিন রাতে রানীর প্রাসাদে তাদের 4 জনকে দাওয়াত দেওয়া হয়েছিল। দাওয়াতে রানী অনেক খুশি ছিলেন আর রিনফেংকে জিজ্ঞাসা করছিলেন তার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, তার কি কোনো পছন্দের মেয়ে আছে? সে কাউকে বিয়ে করতে চায় তাহলে বলতে পারে। তখন সে জিজ্ঞাসা করে, আমি যাকে ইচ্ছা বিয়ে করতে পারি? তখন রানী তাকে অনুমতি দেয়। এটা শুনে সে একবার প্রিন্সেসের দিকে তাকায়। প্রিন্সেস যেহেতু একবার তাকে রিজেক্ট করেছে এজন্য সে এবার বলে, আমি সুজিনকে বিয়ে করতে চাই। এটা শুনে তো তারা দুইজনই ভীষণ অবাক হয়ে যায়। রিনফেং রাজকুমারকে বলে, যেহেতু এটা তোমার স্ত্রী নয় তাহলে কি আমি তাকে বিয়ে করতে পারি? প্রিন্স তখন বলে, তার মতো একটা সামান্য দাসীকে তুমি বিয়ে করতে চাইছো? এটা শুনে সুজিনের একটু অপমান বোধ হয়। এখন প্রিন্স দাঁড়িয়ে তাকে বলে, আমি এক শর্তে তাকে দিতে রাজি, চলো আমরা দুজন লড়াই করি। লড়াই যদি তুমি জিততে পারো তাহলে তোমাকে আমি সুজিন দিয়ে দেব। তখন তাদের দুজনের মধ্যে লড়াই হয় আর লড়াইয়ে জিয়ান জিতে যায়। এসব কিছু দেখে তো রানীর বেশ রাগ হচ্ছিল, কারণ এই সামান্য একটা মেয়ের জন্য 2 জন রাজকুমার লড়াই করছে। রানীমা এখন প্রিন্সেসকে একটা ইশারা করলে প্রিন্সেস তাকে বলে, রানী চাই তুমি আমাদের সবাইকে পিয়ানো বাজিয়ে শোনাও। তখন সে বলে, আমি তো পিয়ানো নিয়ে আসিনি। প্রিন্সেস বলে, আমার ঘরে আছে, চলো আমার সঙ্গে। এটা বলে প্রিন্সেস তাকে সাথে করে নিয়ে চলে যায়। রিনফেংও ইচ্ছে করে নিজের গায়ে চা ঢেলে দেয় আর বলে, আমি আমার কাপড় চেঞ্জ করতে যাচ্ছি। প্রিন্সেস এখন তাকে রুমে নিয়ে যায়, সেখানে একটা ধোঁয়া ছাড়ে যার কারণে সুজিনের অস্বস্তি লাগে আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। প্রিন্সেস তাকে একটা ঘরে বন্ধ করে দিয়ে চলে যায়। সার্ভেন্ট দেখতে পায় গংসুন রাজ্যের হেড রিনফেং ওই রুমে ঢুকছে। সে নিজেও এখন কাপড় চেঞ্জ করতে গিয়ে সেখানে জ্ঞান হারায়। একজন সার্ভেন্ট এসে রানীমায়ের কানে কিছু একটা বলে, তখন তিনি সেখানে থেকে উঠে চলে যান। রাজকুমারও তার সাথেই ছিল। তারা সেই রুমের বাইরে পিওনিয়াকে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। রানী এখন প্রিন্সেসের রুমে যেতে চাইলে সার্ভেন্টটি তাকে বাধা দেয়, কিন্তু রানী তার কথা শোনে না, কারণ তিনি জানতেন ভেতরে কি হয়েছে। ভেতরে গিয়ে তিনি তাদের দুজনকে একসাথে দেখেন এবং হাতে নাতে ধরে ফেলেন। প্রিন্স জিয়ান তো এটা দেখে ভীষণ রেগে যায়। আসলে রানীমা আর রিনফেং 2 জন মিলেই প্ল্যান করেছিল। কিন্তু রানীমায়ের মুখ অনেক ছোট হয়ে যায় যখন তিনি দেখতে পান পাশে ওই মেয়েটি নয় বরং প্রিন্সেস ছিল, কারণ রানীমায়ের এই প্ল্যান প্রিন্সেস অনেক আগেই তাকে জানিয়ে দিয়েছিল। তাই রিনফেংও তার পাশে প্রিন্সেসকে দেখে ভীষণ অবাক হয়। এসব কিছু দেখে রানীমা রেগে সেখানে থেকে চলে যায়। রিনফেং শুধু প্রিন্সেসকে বলে, এসব কিছু করে তুমি কি পেতে চাইছো? তুমি তো আমাকে বিয়েও করতে চাও না, আর যদি আমাকে বিয়ে করেও ফেলো তারপরেও আমরা 2 জন স্বাধীন হতে পারবো না। সব সময় রানীমায়ের হাতের পুতুল হয়ে আমাদেরকে খেলতে হবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর প্রিন্সেসের মন খারাপ হয়ে যায়। এদিকে সুজিন তার রুমে ছিল আর অনেক অসুস্থ ছিল। জিয়ান সেখানে এলে সে জিয়ানকে জড়িয়ে ধরে। সে তাকে জোর করে কিস করতে থাকে। তখন জিয়ান তার নাকে অ্যান্টিডোট ধরলে সে ঠিক হয়ে যায়। সুজিন তখন রেগে প্রিন্সকে বলে, আজকে কম্পিটিশনে হেরে গেলে আপনি আমাকে ওই রিনফেং এর হাতে তুলে দিতেন। এবার বুঝতে পেরেছি যে আপনার কাছে আমার একটুও মূল্য নেই। এটা বলে যখন সে রেগে চলে যাচ্ছিল তখন জিয়ান তাকে কাছে টেনে ধরে আর বলে, আমার কাছে তোমার সবচেয়ে বেশি মূল্য আছে। এই মুহূর্তে তুমি আমার কাছে সবচেয়ে বেশি আপন। এটা বলেই সে তাকে কিস করতে থাকে আর এভাবেই তাদের রাত কাটে। পরদিন সকালে রিনফেং তার সঙ্গে দেখা করে আর তার সঙ্গে একটু কথা বলতে চায়। রিনফেং তার সঙ্গে বসে চা খাচ্ছিল আর তাকে বলছিল, তুমি যে প্রিন্স জিউয়ের সঙ্গে এত মিশছো এই বিষয়টা একদমই ঠিক হচ্ছে না। কারণ হতে পারে সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তোমাকে ইউজ করছে। তুমি যতটা ভাবছো যে সে তোমাকে ভালোবাসে এমনটা তো নাও হতে পারে, কারণ আমার জানা মতে তোমার চেহারা তোমার বোনের সাথে মেলে, এজন্যই সে তোমাকে এত পছন্দ করে। তাদের এসব কথার মাঝে সেখানে প্রিন্স চলে আসে। প্রিন্স রিনফেংকে একদমই পছন্দ করে না। তার সঙ্গে প্রিন্সেসও এসেছিল এবং তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। সে সুজিনকে একটা কেক খাইয়ে দেয় আর এরপরে সে ওই কেকটা খায়। কিন্তু এই কেক খাওয়া মাত্রই তার কেমন যেন লাগছিল। সে প্রিন্সেসকে জিজ্ঞাসা করে এই কেকের মধ্যে কি আছে। তার বোন বলে এর ভেতরে গোলাপ জল, শাপলা এবং পদ্ম ফুলের বিচি আছে। এটা শোনা মাত্রই সে অস্বস্তি বোধ করে আর তাদের কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। বিষয়টা রিনফেং খেয়াল করে। আসলে ওই রোজেল্লিতে তার অ্যালার্জি ছিল, এজন্য তার অ্যালার্জি হয়ে গিয়েছিল। ডাক্তার তাকে বলেছে এই সবকিছু এর পরে থেকে আর না খেতে। এই সবকিছু আড়াল থেকে রিনফেং শুনে ফেলে। সেই দিন রাতে ডাক্তার শি ইয়াও যখন যাচ্ছিল
যাচ্ছিলেন তাকে কেউ কিডন্যাপ করে নেয়। এই বিষয়টা জানার পরে তো প্রিন্স অনেক বেশি চিন্তিত হয়ে যায়। আসলে এই ডাক্তারকে রিনফেং কিডন্যাপ করেছিল। রিনফেং জানতো এর আগে প্রিন্সের এমন কোনো অ্যালার্জি ছিল না, এজন্য সে ডাক্তারকে টর্চার করে আর তাকে জিজ্ঞাসা করে প্রিন্স জিউ এর আসল সত্যটা আসলে কি। রিনফেং খেয়াল করে এই ডাক্তার হলো তিয়ানশেং রাজ্যের। তখন তার আরো বেশি সন্দেহ হয়। এজন্য সেই দিন রাতেই সে রানীর সঙ্গে গিয়ে দেখা করে আর রানীকে জানায় সে প্রিন্সের ব্যাপারে একটা বড় সত্য জানতে পেরেছে, কিন্তু কি সেই সত্য সেটা এখানে দেখানো হয় না। রিনফেংকে সেই দিন আবার প্রিন্স চায়ের দাওয়াতে ডেকেছিল। চা পান করতে করতে প্রিন্সেস একটু ইমোশনাল হয়ে যায়। সে তার সঙ্গে একটু ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু রিনফেং তাকে খুব একটা পাত্তা দেয় না। তবে এখানে বোঝা যাচ্ছিল যে রিনফেং এর আগে প্রিন্সেসকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এখন সেই প্রিন্সেসই রিনফেং এর প্রেমে পড়ে গিয়েছে।